আমাকে থাকতে হবে? এত ছোট ঘর, আমার যে দম বন্ধ হয়ে আসছে। আশেপাশের লোকজনও কেমন যেন। দিদি, তুই কি সত্যি এখানে থাকবি? আমাদের জমিদার বাড়ির কত বড় বড় ঘর, আর এখানে ছোট ছোট ঘর, বাইরে কাদা জল। বাবার সিদ্ধান্ত। তিনি ভেবেছেন পলাশ মানুষটা ভালো, গরিব হলে কি হবে, নাকি খুব সৎ। জানিসই তো, বাবার সিদ্ধান্তের ওপরে কেউ কথা বলতে পারে না। মানুষ ভালো হলেই তো সব হয় না দিদি। তুই কখনো কষ্ট করেছিস? কখনো নিজের হাতে জল ঢেলে খেয়েছিস? এখানে তো কাজের লোকও নেই। জানিস তো, আমি ভাবছিলাম এটা হয়তো স্বপ্ন, কিন্তু কিন্তু না, এটাই বাস্তব। এখন থেকে এই বাড়ি আমার ঠিকানা। চল না দিদি, আমরা এখনই বাড়ি চলে যাই। এই বাড়ি থাকা সম্ভব না, আর বাবা রাগ করলে করবে। না গোপাল, এখন আর ফেরা যায় না। বিয়ে হয়ে গেছে, কষ্ট হলেও আমাকে এখানেই থাকতে হবে। বাবা কি দেখে তোকে এখানে বিয়ে দিল? জমিদার বাড়ির মেয়ে হয়ে মাটির বাড়িতে থাকতে হবে? এটাই আমার কপালে ছিল। যেভাবেই হোক এই পরিবারের সঙ্গে আমাকে মানিয়ে চলতে হবে। দিদি, তুই আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। আমি এখানে থাকতে পারবো না। আমার নাকে কেমন যেন ইঁদুরের গন্ধ লাগছে। এখানে মানুষ কেমন করে থাকে? বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে। তোর পলাশ দাদাকে বলবো যাতে তোকে বাড়িতে পৌঁছে দেয়। তুই এখানে থাকতে পারবি না রে। আজকে যেন পলাশ দাদা আমাকে পৌঁছে দেয়। আচ্ছা দিদি, আমি একটু বাইরে যাব। ঠিক আছে, যা। অপরিচিত জায়গা, সাবধানে চলাফেরা করবি। বৌদি, দেখো কি এনেছি। বাজারে আজকে ভালো ইলিশ পেয়েছিলাম, ভাবলাম মমতার জন্য নিয়ে আসি। জমিদার বাড়ির মেয়ে তো, ডাল ভাত খেতে ওর কষ্ট হচ্ছে। তুমি এটা রান্না করে দাও তো। ইলিশ? এখন? আমাদের ঘরে চাল ডাল জোটে না, আর তুমি ইলিশ নিয়ে এলে শুধু শুধু তোমার বউয়ের জন্য? আরে বৌদি, শুধু তার জন্য না, সবাই মিলে খাবো। ও নতুন এসেছে, ও তো ডাল ভাত খেতে পারে না, তাই ভাবলাম একটা ইলিশ নিয়ে যাই। ভালো মন্দ খেলে ওর মনটাও ভালো থাকবে। মন ভালো থাকবে? সারাদিন ঘরের ভেতর খাটের ওপর বসে থাকলে তো মন ভালো থাকারই কথা। 2 দিন হলো বিয়ে হয়েছে, এই বাড়ির কাজকর্মে তো হাত দিতে হবে। আমি একা সব সামলাবো আর কতদিন? বৌদি, ও নতুন জায়গায় এসেছে, সবকিছু ওর কাছে অচেনা। আস্তে আস্তে সবকিছু মানিয়ে নেবে। ওকে একটু সময় দিতে হবে। সময়? আমাদের এই বাড়িতে সময় দিয়ে কেউ শেখেনি। হ্যাঁ, আমি যখন এ বাড়িতে এসেছিলাম পরদিন থেকেই হাঁড়ি পাতিল ধরেছি। তখন তো কেউ বলেনি নতুন বউ, সময় দাও। সবাই একরকম না। মমতা জমিদার বাড়িতে বড় হয়েছে, কাজের লোকের মধ্যে মানুষ। হঠাৎ করে সবকিছু করা ওর পক্ষে কঠিন। তাই নাকি? তাহলে জমিদার বাড়ির মেয়ে বলে কি আমরা মাথায় করে রাখবো? এই বাড়িতে থাকতে হলে আমরা যা খাবো তাকেও তাই খেতে হবে। আলাদা করে ওর জন্য ইলিশ রান্না করতে পারবো না। বৌদি, তুমি রাগ করছো কেন? আমি তো বলছি সব মানিয়ে নেবে। ও খারাপ মেয়ে না। আমি বলছি না খারাপ, কিন্তু এই বাড়িতে নিয়ম সবার জন্য এক। তোমার বউ যদি এই নিয়ম না মানে, তাহলে ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমরা কারো জন্য আলাদা নিয়ম বানাতে পারবো না। ঠিক আছে, আমি মমতার সাথে কথা বলবো। আর এই মাছটা রেখে গেলাম, মন চাইলে রাঁধো, নইলে ফেলে দিতে পারো। আরে ছোট বৌদি, আইলে হাঁটতে পারো না? এভাবে চললে তো গ্রামে একদিনও টিকতে পারবে না। মিতু, তোমার হাতটা দাও না, উঠতে পারছি না। আমার পা মনে হয় মচকে গেছে। না বৌদি, আমি তুলতে পারবো না, তুমি নিজেই ওঠো। আমরা তো রোজ এই কাদায় হাঁটি, মাঝে মাঝে পড়েও যাই, কেউ আমাদের তুলতে আসে না। আমি চেষ্টা করছি মিতু, কিন্তু আমি তো এইসবের সাথে অভ্যস্ত নই। একটু সাহায্য করলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি না, কিন্তু তোমাকে শিখতে হবে। তুমি তো জমিদার বাড়ির মেয়ে, শুনেছি তোমাদের বাড়িতে নাকি 10 জন কাজের লোক ছিল। এখানে কিন্তু কেউ তোমার পেছনে ঘুরবে না। আমি জমিদার বাড়িতে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমি তো ইচ্ছে করে এখানে আসিনি। আমার বাবা এখানে আমাকে বিয়ে দিয়েছেন। পলাশের সঙ্গে বাবার আগে থেকেই পরিচয় ছিল।
পলাশ ভালো ছেলে বলে বাবা কোনো কিছু না দেখিয়ে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। কয়েকদিন হলো তোমার বিয়ে হয়েছে, এখনো তুমি কিচ্ছু শিখতে পারোনি। আমাদের বাড়িতে সবাই কাজ করে, বড় বৌদি একা সব সামলায়। তুমি যদি সাহায্য না করো তাহলে কিভাবে হবে? আমি কাজ জানি না বলেই তো ভয় পাই, ভুল করলে যদি তোমরা রাগ করো। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। এদিকে দাদাও তো কিছু বলে না, জমিদারের মেয়ে বলে দাদা তোমাকে মাথায় করে রাখে। ছোট থেকে কোনো কাজ আমি করিনি, আজ সকালে বৌদিকে বললাম আমাকে রান্না শিখিয়ে দাও, বৌদি আমার ওপর রেগে গেল। আমি যে কি করব? ছোটদাকে পাঠিয়ে দিচ্ছি, আমাকে নিয়ে যাও, এখানে একা থাকতে পারবো না আমি। আমি আর পারছি না, এই সংসারের সব কাজ কি আমার একার? সকাল থেকে রাত পর্যন্ত শুধু হাঁড়ি পাতিল মাজো, কাপড় চোপড় কাচা, রান্না করা সব আমাকেই করতে হয়। পলাশ এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে ঘর থেকে বেরই হয় না। তুমি একটু ধৈর্য ধরো স্বগতা, মমতা নতুন এসেছে, সময় লাগবে কাজ শিখতে। সারাদিন তুমি মমতার উপর রেগে থাকো। সময় সময় আর সময়, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কে আমাকে সময় দিয়েছে? পরদিন থেকেই কাজে নেমে পড়েছিলাম। এখন দেখো পলাশের জামা কাপড়ও আমাকে ধুতে হচ্ছে। ওকে শিখতে দাও, তুমি রাগ করলে তো আরো ভয় পাবে। ভয় পাবে? আমি কি ওকে খেয়ে ফেলবো? সংসারে থাকতে হলে কাজ শিখতেই হবে। জমিদার বাড়ির মেয়ে বলে কি আমরা মাথায় তুলে রাখবো? আচ্ছা থাক, আমি আর কথা বাড়াতে চাই না। তোমার সামনে যত থাকবো তোমার বক বক তত বেশি বাড়বে। ও বাবারে, আমার পায়ে মনে হয় সাপ ছোবল মেরেছে। তাই তো, ওই দেখো সাপটা জলের মধ্যে চলে যাচ্ছে। এখন আমার কি হবে গো? কি হলো? সাপ? সাপ কামড়েছে? কে কোথায় আছো? দেখো দেখো, সাপে ছোবল দিয়েছে। পলাশ, মিতু, তোরা কোথায়? দেখ তো, দাদার পায়ে সাপে ছোবল দিয়েছে। দাদা, দাদা কি হয়েছে আপনার? সাপ কামড়েছে, এখন কি হবে? ওরে ওরে, কেউ কিছু করো। আর আর তুমি কেন? ওরা কোথায়? তুমি এসে কি করবে? দাদা, দাদা দেখি কোথায় কামড় দিয়েছে। এটা বিষাক্ত সাপের কামড় মনে হচ্ছে না, রক্ত বের হচ্ছে। তুমি কি করে বুঝলে? আমাদের বাড়িতে একবার এমন ঘটনা ঘটেছিল, তখন ডাক্তার বলেছিলেন সব সাপ বিষাক্ত নয়, যেসব সাপ জলে থাকে এবং ছোবল দেওয়ার পর রক্ত বার হয় সেই সাপে বিষ থাকে না। দাদা, চিন্তার কিছু নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তুমি যখন বলছো তাহলে আমি চিন্তামুক্ত হলাম। তোমার জ্ঞান বুদ্ধি বেশি, তাই তুমি ঠিকই বলবে। দাদা, এখন ঘরে চলুন, বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বোন, আচ্ছা। মিতু, এই খাবারটা ছোট বউকে দিয়ে আয় তো। নবাবের বেটির তো ঘরে খাবার পৌঁছে দিতে হয়, আমাদের সাথে বসে খেতেও পারে না। ঠিকই বলেছ বৌদি, জমিদারির মেয়ে বলে কথা, সারাদিন ঘরে বসে থাকবে আর আমরা কাজ করে মরবো। আর বলিস না, খাটের ওপর বসে বসে শুধু জানলার বাইরে তাকিয়ে থাকে, মনে হয় কি যেন ভাবে। আমাদের দেখে তো একটু গল্পও করতে পারে, তাও তো করে না। বাদ দে ওর কথা, তুই যা তাড়াতাড়ি খাবারটা দিয়ে আয়। নিয়ম মতো খাবার না দিলে পলাশ এসে আবার আমার কথা শোনাবে। বৌদি, আজকে ছোট বৌদিকে একটু জব্দ করতে হবে, ওকে এইভাবে আর মাথায় তুলে রাখা যাবে না। জব্দ? কিভাবে? দেখো না, এই মাছের ঝোলে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই, এমন ঝাল হবে না যে মুখে তুলতেই চোখে জল চলে আসবে, তখন বুঝবে কত ধানে কত চাল। আরে বাহ, দারুণ বুদ্ধি তো। শুধু লঙ্কা দিলেই হবে না, একটু বেশি নুনও মিশিয়ে দেব। আজকে দেখবো এই খাবার খেয়ে ছোট বৌদি কেমন করে, আর তুমি আর আমি দূর থেকে দাঁড়িয়ে মজা দেখব। সে যা বলেছিস, আমার তো ভাবতেই মজা লাগছে। দেরি না করে তাড়াতাড়ি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিই। আমার হাতে তুলে দাও, নিয়ে যাই। এত রাত হয়ে গেল মমতা, তুমি এখনো খাবার খাওনি কেন? সারাদিন কিছুই খাওনি, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আজকে আমার খেতে মন চাইছে না, সকাল থেকেই পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসতাম। সারাদিন এত কষ্ট পাচ্ছ আর আমাকে কিছুই জানালে না। তুমি সারাদিন কাজ করো, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না, ভাবছিলাম একটু পরেই ঠিক হয়ে যাবে। না, এভাবে চুপ করে থাকা ঠিক না। তোমার শরীর খারাপ হলে আমার খুব খারাপ লাগে। তুমি অল্প একটু খেয়ে নাও,
রাতে না খেয়ে থাকা ঠিক না। দেখো, একটু ভাত আর মাছের ঝোল খেয়ে নাও। যদি খেতে না পারো, ঘরে মুড়ি আছে, তাই খেতে পারো। ওয়াক, থু, থু। ও বাবা, এটা কি ঝাল! আমার যে মুখ জ্বলে যাচ্ছে, পেটটা আরো বেশি ব্যথা করছে। কি হলো, খাবারটা খারাপ নাকি? একটু আগে তো এই খাবার আমিও খেলাম, কই খারাপ না তো। মনে হচ্ছে পেটের ভেতর আগুন জ্বলছে, আমি আর পারছি না। মমতা, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমার মাথা ঘুরছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেছে। তুমি তুমি এই খাবার মুখে দিলে বুঝতে পারবে। মমতা, মমতা, কি হলো তোমার? এ কি এ কি এ কি অজ্ঞান হয়ে গেল কেন? মমতা, এখন আমি কি করব? কোন কুক্ষণে যে জমিদারের মেয়ে বিয়ে করতে গেছিলাম। চোখ খোলো মমতা, চোখ খোলো, আমার সাথে কথা বলো, এভাবে চুপ করে থেকো না। দাদা, বৌদি, কেউ আছো? তাড়াতাড়ি আসো, মমতা অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? মমতা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। একটু আগে খাবার খেতে গিয়ে এমনটা হলো। অজ্ঞান হঠাৎ করে? তোমার জমিদার বাড়ির বউ ঢং করছে, দেখো কিচ্ছু হয়নি। কি আবোল তাবোল বলছিস? আমি তো দেখলাম ও কত কষ্ট পাচ্ছিল, কষ্ট পেয়ে অজ্ঞান হয়ে গেছে। দেখি দেখি খাবারটা মুখে দিয়ে। ছি, এই খাবার খাওয়া যায় নাকি? এতে লঙ্কার গুঁড়ো আর লবণ মেশানো রয়েছে। এই কাজ কে করেছে? আমি কি করে বলবো কে করেছে? আমি এক্ষুনি মমতাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ও সুস্থ হওয়ার পর আমি দেখব কে এই কাজটা করেছে। হ্যাঁ। দিদি, তুই কেমন আছিস এখন? একটু ভালো লাগছে? হ্যাঁ ভাই, এখন একটু ভালো লাগছে। ডাক্তার বলেন শরীরটা দুর্বল হয়ে গেছিল। দিদি, তুই আর ওই বাড়িতে ফিরিসনি। আমি তো সব শুনেছি। তোকে যে খাবার খাইয়ে এমন অবস্থা করেছে, ও বাড়িতে থাকলে তুই একদিন সত্যিই মরে যাবি। তুই আমার সাথে বাড়ি চল। না ভাই, আমি এখন কোথাও যাব না। কেন যাবি না? তোর নিজের বাবার বাড়ি আছে, জমিদার বাড়ির মেয়ে তুই, সেখানে তোকে কেউ কষ্ট দেবে না। এখানে থেকে কেন এত অপমান সহ্য করছিস? সব মানুষ একরকম নয় দাদা, ওই বাড়িতে সবাই খারাপ না। আমি তো একদিন ছিলাম, জানি কে কেমন। তোর ননদ আর যা খুবই হিংসুটে। কিন্তু পলাশ খুব ভালো মানুষ, ওর কোনো দোষ নেই। ও সব সময় আমার খেয়াল রাখে, আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করে। ভালো মানুষ দিয়ে কি হবে দিদি, যদি তোকে ভালো রাখতে না পারে? বাবাকে বলে ওইখানে তোর জন্য নতুন একটা বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। না না, সেটার দরকার হবে না। পলাশ বাবার দেওয়া টাকা নিবে না। আচ্ছা দিদি, বাবার সাথে পলাশের আবার পরিচয় হলো কিভাবে? কয়েক মাস আগের কথা, তুই তখন বাড়ি ছিলি না। ওই সময় একদিন বাবা একা একা নিতাইপুর যাচ্ছিল। তখন রাস্তার মাঝখানে হঠাৎ বাবার শরীর খারাপ হয়ে যায়। বাবা রাস্তার ধারে বসে পড়েছিলেন। চারপাশে তখন খুব কম মানুষ ছিল। তারপর? তখন পলাশ ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। বাবা তখন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। পলাশই বাবাকে দেখে দৌড়ে আসে, জল এনে দেয়। তারপর বাবাকে নিজের কাঁধে ধরে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সত্যি? হ্যাঁ, তখন বাবার সাথে অনেক টাকা পয়সা ছিল। বাবা খুব খুশি হয়ে পলাশকে অনেক কটা টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু পলাশ একটা টাকাও নিতে চায়নি। নেয়নি? না, পলাশ বলেছিল মানুষ বিপদে পড়লে সাহায্য করা আমার দায়িত্ব, এর জন্য টাকা নিতে পারবো না। বুঝতে পেরেছি। বাবার তখন খুব ভালো লেগেছিল। বাবা বলেছিলেন আজকাল এমন সৎ মানুষ পাওয়া যায় না। সেই দিন থেকেই বাবা পলাশকে খুব বিশ্বাস করতে শুরু করেন। তারপর? কিছুদিন আগে বাবা পলাশকে বাড়িতে ডেকে পাঠান। পলাশ আমাদের বাড়িতে আসে। তখন বাবা আমাকে ডেকে বলে, মমতা, এই ছেলেটা খুব সৎ, আমি চাই তোর বিয়ে এর সাথেই হোক। তারপর তো আমি সব জানি। ওই রাতেই তোর সাথে পলাশ দাদার বিয়ে হয়। তুই আমার জন্য চিন্তা করিস না ভাই, আমি একদম ঠিক আছি। আজকেই হয়তো হসপিটাল থেকে রিলিজ দেবে। কি রে পলাশ, তোকে এমন দেখাচ্ছে কেন? সকাল থেকে চুপচাপ কাজ করে যাচ্ছিস, কিছু হয়েছে? আজকে সকালে বাজারে গিয়েছিলাম,
সেখানে হঠাৎ জমিদার বাড়ির একজন লোকের সাথে দেখা হলো। সে এসে বলল, জমিদার বাবু আমাকে খবর পাঠিয়েছেন। জমিদার বাবু হঠাৎ কেন তোকে খবর পাঠাবে? সেই কথাটাই তো বুঝতে পারছি না দাদা। লোকটা বলল, যত তাড়াতাড়ি পারি যেন আমি জমিদার বাড়িতে যাই। জমিদার বাবু আমার সাথে জরুরি কথা বলতে চান। হয়তো মমতার ব্যাপারেই কিছু বলতে চাইছেন। মেয়ের এই অবস্থা শুনে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। সেই ভয়টাই তো পাচ্ছি দাদা। যদি তিনি মনে করেন আমি মমতার ঠিকমতো খেয়াল রাখতে পারিনি। সবকিছু স্বাগতা আর মিতুর জন্য হয়েছে। আজকে বাড়ি গিয়ে ওদের একটা ব্যবস্থা করব। ওদের শিক্ষা দিতে হবে যাতে মমতার সাথে ওরা আর কোনো দিন খারাপ ব্যবহার না করে। খাবারের সাথে শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছিল, এতে করে তো মমতার খারাপ কিছু হয়ে যেতে পারত। ওদের আর দোষ দিয়ে কি হবে দাদা? সত্যি তো মমতা সারা দিন ঘরে বসে থাকে, আর বৌদি রাত দিন কাজ করে। আমি ভাবছি মমতাকে জমিদার বাড়িতে রেখে আসব। ও আমাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবে না। তুই এসব কি বলছিস? মমতা জমিদার বাড়ির মেয়ে হলেও খুব ভালো, শান্তশিষ্ট একা মেয়ে। কারোর বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করে না। দেখবি ও একদিন পাকা সংসারী হয়ে যাবে। তাই যেন হয় দাদা। মমতা, কোথায় গেছিলে? ও তুমি, আমি গ্রামের বটতলায় গিয়েছিলাম। বটতলায়? সেখানে আবার কি কাজ তোমার? আজ থেকে গ্রামে ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করেছি। প্রতিদিন বিকেলে ওরা সেখানে আসবে। আমি ওদের একটু পড়াশুনো শেখাবো। তুমি বাচ্চাদের পড়াবে? কিন্তু কেন? কারণ ওদের শিক্ষাটা খুব দরকার। দেখো পলাশ, এই গ্রামের অনেক বাচ্চাই স্কুলে ঠিকমতো যেতে পারে না। কেউ বই কিনতে পারে না, কেউ আবার পড়া বুঝতে পারে না। আমি যদি একটু সময় দিয়ে ওদের শেখাই, তাহলে হয়তো একদিন ওরা বড় হয়ে এই গ্রামের নাম উজ্জ্বল করবে। তোমার চিন্তা ভাবনা সত্যি অনেক উঁচু মমতা। তুমি শুধু ভালো মানুষই না, তোমার মনটাও অনেক বড়। আমি কখনো ভাবিনি তুমি গ্রামের জন্য এত কিছু করতে চাইবে। আমি ছোটবেলা থেকে সব পেয়েছি, ভালো ঘর, ভালো খাবার, ভালো শিক্ষা। কিন্তু এখানে এসে বুঝলাম সবাই তো সেই সুযোগ পায় না। তাই যদি আমার সামান্য চেষ্টা কারোর কাজে লাগে, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় সুখ। একদিন বৌদি আর মিতুও তোমাকে ঠিক বুঝতে পারবে। তারা হয়তো এখন তোমাকে ভুল বুঝছে, কিন্তু একদিন তারা বুঝবে তুমি কত ভালো মনের মানুষ। আচ্ছা, বাবা তোমাকে খবর দিয়েছিলেন কেন? তুমি তো আজ জমিদার বাড়ি গিয়েছিলে। জমিদার বাবু মিতুর জন্য একটা ভালো বিয়ের পাত্র ঠিক করেছে। ছেলেটা দেখতে ভালো, ভদ্র, তোমাদের এলাকারই ছেলে। তার নিজস্ব ব্যবসা আছে। জমিদার বাবু চেয়েছেন এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। সত্যি? মিতুর জন্য? কালকে রাতেই বিয়েটা হবে। এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে আলোচনা হবে। আমার ননদকে আজকে কিন্তু খুবই সুন্দর লাগছে। একেবারে চোখই ফেরানো যাচ্ছে না, যেন সত্যিকারের পরী। কি যে বলো না বৌদি, আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগছে। মিতু, আজকে তোকে সত্যিই খুব সুন্দর লাগছে। নতুন জীবনে পা দিচ্ছিস, সব সময় ভালো থাকিস, সবার সাথে মিলেমিশে থাকিস। এটা রাখ, আমার পক্ষ থেকে তোর জন্য ছোট্ট একটা উপহার। আরে না না ছোট বৌদি, এটা তুমি কেন দিচ্ছ? এটা তো তোমার। আমার কাছে অনেক আছে, কিন্তু আজকের দিনে তোকে কিছু না দিলে আমার ভালো লাগবে না। একটা কথা ছিল, কিভাবে যে বলি, এই বিয়ে হবে না। হ্যাঁ, কি বলছো তুমি? বিয়ে হবে না মানে? কেন দাদা, কি হয়েছে? দাদা, কি হয়েছে বলো? ছেলের বাড়ি থেকে একজন লোক এসে খবর দিয়েছে আজকে সন্ধ্যের সময় একটা বিপদ হয়ে গেছে। বাজ পড়ে আমাদের মিতুর হবু বর মারা গেছে। এখন এখন আমাদের মিতুর কি হবে? ওর তো আর কোথাও বিয়ে হবে না, সবাই যে ওকে অপয়া বলবে। দিদি, তুমি এসব কি বলছো? ওকে অপয়া বলবে কেন? এই ঘটনার পিছনে আমাদের মিতুর কোনো হাত নেই। মিতু, তুই একদম ভেঙে পড়বি না, আমি তো আছি। আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দিব। হ্যাঁ মিতু, হ্যাঁ মিতু, তুই চুপ করে গেলি কেন? কথা বল মিতু। মিতু অনেক কষ্ট পেয়েছে, কিছুক্ষণ পরই ঠিক হয়ে যাবে, তোমরা কোনো চিন্তা করো না।
ছোট বৌদি, একবার দাঁড়াও তো। আরে মিতু, তুই এখানে? কিছু বলবি? কি হলো, চুপ করে আছিস কেন? ছোট বৌদি, আমি আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি। আমাকে মাফ করে দাও ছোট বৌদি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। তোমার খাবারে লঙ্কা আর লবণ মিশিয়ে দিয়েছিলাম। তখন মনে হয়েছিল তুমি খুব অহংকারী, জমিদার বাড়ির মেয়ে বলে আমাদের তুচ্ছ মনে করো, তাই তোমাকে শায়েস্তা করতে চেয়েছিলাম। শোন মিতু, মানুষের জীবনে ভুল হতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় কথা। তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, তখন আর ক্ষমা চাইতে হবে না। ছোট বৌদি, আরেকটা কথা ছিল, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমার সাথে বটতলায় বাচ্চাদের পড়াতে যেতে চাই। এ তো খুব ভালো কথা। একা একা পড়াতে মাঝে মাঝে কষ্ট হয়, তুই থাকলে আমরা দুজনে মিলে আরও ভালোভাবে বাচ্চাদের শেখাতে পারবো। তো দাদার কাছে শুনেছি তুই তো নবম শ্রেণী অবধি পড়াশুনো করেছিস। ছোট বউ, আসলে আমি তোকে একটা কথা বলতে চাই। বলো দিদি। আমি তোর সাথে খুব অন্যায় করেছি, সারাক্ষণ তোকে খারাপ কথা বলেছি, তোকে কাজ করতে দিইনি, আবার না পারলেও রাগ করেছি, তোকে কখনো বোঝার চেষ্টাই করিনি। তুই আমাকে মাফ করে দে বোন। দিদি, এসব কথা আর বলবে না। সংসারে থাকতে গেলে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়েই থাকে। একটা সুখবর বলি, আমার পিস্তুত দাদা কয়েকদিন আগে শহর থেকে এসেছে। তিনি পেশায় একজন উকিল, খুব ভদ্র আর শিক্ষিত মানুষ। আমি তার সাথে মিতুর কথা বলেছি, ও মিতুকে বিয়ে করতে রাজি হয়েছে। এ তো খুব ভালো খবর, আমাদের মিতু সুখে থাকবে। তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছো। মিতুর জীবনের কথা ভেবেছো। তুমি যদি না থাকতে তাহলে হয়তো ওর বিয়ে আর হতো না, সবাই ওকে অপয়া বলতো। অথচ তুমি তোমার উকিল দাদার সাথে ওর বিয়ে দিয়ে দিলে। এখন মিতু কত সুখে আছে। আমি তো শুধু নিজের দায়িত্বটাই পালন করেছি। এই সংসারটা এখন আমারও। মিতু আমার ছোট বোনের মতো। এই পরিবারের সবাই তোমাকে কত আপন করে নিয়েছে। বৌদি আজকাল তোমাকে ছাড়া চলতে পারে না। আমি জানতাম সবাই একদিন আমাকে বুঝতে পারবে, এই জন্য আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। তোমাকে নিয়ে সত্যি আমার খুব গর্ব হয়। তোমাকে পেয়ে আমি অনেক খুশি। হয়েছে, এত সুনাম করতে হবে না। অনেক রাত হলো, এবার ঘুমোতে হবে। আমি আলোটা নিভিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো।